হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা ভালো আছেন। আমার নাম হচ্ছে আওশাদ। আমি গত ক্লাসে আপনাদেরকে গতির বেসিক অংশটুকু বুঝাইছিলাম। আজকে আমি সূত্র থেকে ডাইরেক্ট অঙ্কে জাম্প করতেছি। গতি অধ্যায়ে আমরা দুইটা অংশ পাবো। একটা হচ্ছে সরলরৈখিক চলমান বস্তুর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। আগে আমরা সরলরেখায় চলমান বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো শিখে তারপর অঙ্কে জাম্প করব, তারপর পরন্ত বস্তুর সূত্রগুলো শিখে অঙ্কে জাম্প করব। আমরা প্রথম স্টেজে আমরা সরলরেখায় চলমান বস্তুর সূত্রগুলো শিখে অঙ্কে জাম্প করতেছি। আমি প্রথমে আপনাদেরকে সরলরেখার চলমান বস্তুর অঙ্কের সূত্রগুলো গতির ক্ষেত্রে আমি লিখে দিতেছি। সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের একটাই সূত্র, এটা হচ্ছে s = dt। আর সমবেগের ক্ষেত্রে আরেকটা কথা সত্য, যেহেতু এখানে বেগ একই, তাই বেগের পরিবর্তন হচ্ছে শূন্য, তাই ত্বরণও শূন্য হবে। এটা কিন্তু গেল সমবেগের ক্ষেত্রে। এবার যদি প্রশ্নে ত্বরণের উল্লেখ থাকে তখন সূত্রগুলো হবে আরেক রকম। যদি প্রশ্নে ত্বরণের উল্লেখ থাকে তখন সূত্রগুলো কেমন হবে? যদি প্রশ্নে ত্বরণের উল্লেখ থাকে তখন সূত্রগুলো হবে, তখন শেষ বেগ নির্ণয়ের সূত্র হবে b = u + at। যেখান থেকেই কিন্তু আমরা ত্বরণের সূত্রটা উৎপত্তি হয়ে থাকে। যেমন এটা গেল 1 নম্বর সূত্র। এবার আসো 2 নম্বর সূত্র। এটা কিন্তু সমত্বরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। যেমন s = ut + ½ at²। তোমরা কিন্তু দেখবা এই সূত্রটার ইউজ বেশি হচ্ছে। যদি তোমাকে প্রশ্নে উল্লেখ করা থাকে স্থির অবস্থা থেকে চলমান একটি বস্তু এই নির্দিষ্ট পরিমাণ ত্বরণ নিয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছালো তখন দূরত্ব কত, তখন আমরা অবশ্যই, যেহেতু ত্বরণ উল্লেখ আছে, আমরা অবশ্যই এই সূত্রটা দিয়ে দূরত্বটা বের করার চেষ্টা করব। দ্বিতীয়ত আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে b² = u² + 2as। এই সূত্রটা কিন্তু সবচেয়ে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে আমাদের বন্দুকের অঙ্কগুলির ক্ষেত্রে। আরেকটা সূত্র আছে, এটাও ত্বরণের ক্ষেত্রে, এটা হচ্ছে s = u + b/2 × t। এবার কিন্তু আমি তোমাদেরকে এই রাশিগুলোর এককগুলোর নামগুলো একটু লিখে দিই। যাদের বেসিক একটু দুর্বল আমি তাদেরকে ফোকাস করে এই এককগুলো আমি কিন্তু লিখে দিতেছি তোমাদের। যদি তোমরা গতি অধ্যায়টা বিশ্লেষণ করো তাহলে কিন্তু তোমরা কেবলমাত্র 5টা রাশি দেখতে পারবা। এই 5টা রাশি হচ্ছে আমরা জানি দূরত্বের একক হচ্ছে মিটার আর আদিবেগের একক হচ্ছে ইনভার্স 1। যেহেতু বেগ তাই তাদের একক একই, আর ত্বরণের ক্ষেত্রে
ইনভার্স 2, আর সময়ের একক তো তোমরা জানো, সেকেন্ড। হয়েছে, আমরা কিন্তু এবার তোমাদেরকে সূত্রের বিশ্লেষণটা কিন্তু দিয়ে দিছি আমাদের অঙ্কে জাম্প করার জন্য যে সূত্রগুলো আমাদের জানা দরকার। এবার কিন্তু আমরা অঙ্কে জাম্প করতেছি। এই অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। বলতেছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম বেগের একক কিন্তু আমাদের সূত্রগুলোতে আমাদেরকে হিসাব করতে হবে ms ইনভার্স 1-এ, কিন্তু এখানে দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার থেকে ms ইনভার্স 1-এ যেতে হলে আমাদেরকে সিম্পলি 3.6 দ্বারা ভাগ করতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা ms ইনভার্স 1-এ যেতে চাই তাইলে সিম্পলি এটাকে কত দ্বারা ভাগ করতে হবে, 3.6 দ্বারা যদি ভাগ করে ফেলি আমরা সিম্পলি ms ইনভার্স 1-এ চলে যেতে পারবো। যেহেতু আমি তোমাদেরকে বলেছি কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি ms ইনভার্স 1-এ যেতে চাই তাহলে কিন্তু আমরা 3.6 দ্বারা ভাগ করে ফেলব। চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। যদি আমরা একটু গাড়িটা অঙ্কনের চেষ্টা করি, ধরো এটা একটা গাড়ি চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। এই গাড়িটা কিন্তু 4 সেকেন্ড চলার পর এই বিন্দুতে এসে থেমে গেল। ধরি আমরা গাড়িটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, বি বিন্দুতে এসে থেমে গেল। যাত্রা শুরু করেছে কত বেগ নিয়ে? যাত্রা শুরু করেছে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে। আমরা তোমাদেরকে বলেছি 54 কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা ms ইনভার্স 1-এ যেতে চাই তাহলে সিম্পলি 3.6 দ্বারা ভাগ করে দিব। যদি আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে পাই 15 ms ইনভার্স 1, তাইলে এই গাড়ির চালক গাড়িটা শুরু করেছে 15 ms ইনভার্স 1 বেগে, যেটা প্রশ্নে দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। গাড়িটা সিম্পলি 15 ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করেছে। একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। এই গাড়িটি ব্রেক করায় গাড়িটি কিন্তু থেমে গেল হচ্ছে কত সেকেন্ডে বললো? 4 সেকেন্ডে থেমে গেল। = 4 সেকেন্ডে কিন্তু গাড়িটা থেমে গেল। যেহেতু থেমে গেল, যদি কোনো প্রশ্নে গতির অঙ্কে যদি তোমাকে বলা হয়ে থাকে থেমে গেল, তার মানে তুমি মনে করে নিবা থেমে গেল মানে শেষ বেগ শূন্য হয়ে গেল। আর যদি বললো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, তার মানে আদি বেগ শূন্য। যেহেতু থেমে গেল বলা হয়েছে তাইলে তার শেষ বেগ হয়ে যাবে শূন্য। এবার দেখি আমাদের প্রশ্নে কি বলা হয়েছে। আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু এই গাড়িটাই হচ্ছে প্রথম গাড়িটা, এই গাড়িটা নাকি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। ধরে নিই এটা হচ্ছে সেতু,
এই সেতুটাকে কিন্তু একটা গাড়ি অতিক্রম করতেছে, আমাদের কি বলতেছে ওই গাড়িটার দৈর্ঘ্য নির্ণয় করো। সাপোজ দ্যাট গাড়িটা হচ্ছে এটা হচ্ছে সেতু, এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে সেতু আর এটা হচ্ছে গাড়ি। আমরা জানি সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার। সেতুটার দৈর্ঘ্য কত? 444 মিটার। গাড়িটার মাথা যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে এসে পৌঁছাবে তখনই তো সে 444 মিটার অতিক্রম করে ফেলল। গাড়িটার মাথা যখন এখান থেকে এখানে আসলো তখনই কিন্তু সে 444 মিটার দৈর্ঘ্যের পথ ফাড়ি দিয়ে দিল। কিন্তু তোমরা যদি প্রশ্নের দিকে একটু লক্ষ্য করো, এখানে বলা হয়েছে অতিক্রম করলে। যেহেতু এখানে বলা হয়েছে অতিক্রম করলে, তাইলে সে তো এখনো অতিক্রম করে নাই। তাইলে সেতুটার দৈর্ঘ্য যদি অতিক্রম করতে হয়, যদি গাড়িটাকে এই সেতুটা অতিক্রম করতে হয়, তাইলে তো তার নিজের দৈর্ঘ্য, যদি আমরা ধরে নিই গাড়িটার দৈর্ঘ্য, যেহেতু আমাদেরকে এখানে বের করতে বলতেছে, যদি আমরা গাড়িটার দৈর্ঘ্য যদি x মিটার ধরে নিই, এই গাড়িটাকে কিন্তু তার নিজের দৈর্ঘ্যের পরিমাণ দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতে হবে, নাইলে তো গাড়িটা সেতুটার মধ্যেই থেকে যাবে। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি সমদ্রুতিতে অতিক্রম করলে, অর্থাৎ সেতুটাকে অতিক্রম করতে হবে। তাইলে এই সেতুটাকে যদি অতিক্রম করতে হয়, প্রথমে তো তার সেতুর সমপরিমাণ দৈর্ঘ্য কি করতে হবে? পাড়ি দিতে হবে। কিন্তু আমরা দেখতেছি গাড়িটা যদি সেতুর সমপরিমাণ দৈর্ঘ্য পাড়ি দিয়ে থাকে, তখন কিন্তু সে 444 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে এখানে থেমে যায়। কিন্তু আমাদেরকে বলা তো হয়েছে সেতুটা অতিক্রম করতে হবে। যেহেতু অতিক্রম করতে হবে বলা হয়েছে, তাহলে এখানে সেতুটাকে ক্রসিং করতে হবে। এখানে যেহেতু ক্রসিং করতে বলা হয়েছে, তাহলে ওর ক্রসিং করতে গেলে ওর x মিটার পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, নাইলে তো ও তো এখানেই আটকে থাকবে। তাইলে আমরা বুঝতে পারলাম 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতি অতিক্রম করলে গাড়িটার দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে যেহেতু সমদ্রুতিতে বা সমবেগে বলা হয়েছে, তাই সূত্রটা হবে S = BT। কিন্তু এখানে S এর দৈর্ঘ্যটা কত হবে? যেহেতু অতিক্রম, তাইলে প্রথমে সেতুর সমপরিমাণ দৈর্ঘ্য এবং গাড়ির সমপরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করলেই তো সে 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করবে। তাইলে S এর মান হবে সেতুর সমপরিমাণ দৈর্ঘ্য প্লাস তার নিজের যে দৈর্ঘ্যটুকু রয়েছে ওইটাও সহ B, সমদ্রুতিতে অতিক্রম করবে। যেহেতু B এর মান কিন্তু এখানে দেওয়া ছিল, গাড়িটা কত সমদ্রুতিতে বা কত বেগে চলমান রয়েছে। গাড়িটা কিন্তু চলমান রয়েছিল 54 কিলোমিটার/আওয়ার। কিন্তু আমরা 54 কিলোমিটার/আওয়ার থেকে যদি আমরা MS ইনভার্স 1 এ নিতে চাই, আমরা কেন MS ইনভার্স 1 এ নিতে চাইছি? কারণ আমাদের সূত্রই সেট আপ করা হয়েছে MS ইনভার্স 1 এ। যদি আমরা ডাইরেক্ট এই 54 কিলোমিটার/আওয়ার যদি এটা সূত্রের মধ্যে বসাই দিই, তাইলে কিন্তু আমাদের অঙ্কটা মিলবে না। তাই আমাদেরকে এই 54 কিলোমিটার/আওয়ার থেকে আমরা যদি MS ইনভার্স 1 এ যেতে চাই, আমরা কিন্তু কিভাবে গিয়েছিলাম? আমরা কিন্তু সিম্পলি 3.6 দ্বারা ভাগ করে কিন্তু আমরা এই 15 MS ইনভার্স 1 এ চলে গিয়েছিলাম। তাইলে এখানে B এর মান কত? 15। আর কত সেকেন্ড অতিক্রম করছে ভাইয়া? 30 সেকেন্ড অতিক্রম করছে। তাইলে এখানে আমরা সিম্পলি এখান থেকে যদি আমরা x এর মানটা হিসাব করে বের করি,
সিম্পলি আমাদের গাড়িটির দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা কিন্তু এক্স কে ধরেই নিয়েছিলাম কিন্তু গাড়ির দৈর্ঘ্য, তাইলে আমরা ক্যালকুলেশন করে পাইতেছি যে গাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। বুঝছে আমাদের একটা অঙ্ক ডান। আমাদের কিন্তু গত মেতে এই ডাটাটা কিন্তু দেওয়া হয়েছিল প্রথম পার্টের ক্ষেত্রে। এবার আমরা দ্বিতীয় পার্টের ক্ষেত্রে একটা অনুরূপ উদ্দীপক আঁকার চেষ্টা করি। গাড়িটি কত সেকেন্ড থেমে গেল? 4 সেকেন্ডে। তাইলে আমরা সিম্পলি এখানে 4 সেকেন্ডটা উল্লেখ করে দিই। এটা কিন্তু ছিল প্রথম গাড়ির ক্ষেত্রে, এটা ছিল প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ি। এবার যদি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অনুরূপ একটা ছবি এঁকে নিতে পারি, তাইলে কিন্তু আমাদের অঙ্ক করাটা অনেক ইজি হয়ে যাবে। এখানে দ্বিতীয় পার্টে কিন্তু বলা হয়েছে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় বা কষায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। অপর একটি গাড়ির চালক, দ্যাট মিনস আরেকটা গাড়ি। সাপোজ দ্যাট এই গাড়িটা কত বেগে চলা শুরু করলো? 18 কিলোমিটার পার আওয়ার বেগে। আমরা বলেছিলাম কিলোমিটার পার আওয়ার থেকে আমরা কিলোমিটার পার আওয়ারের ডাটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, কারণ আমাদের সূত্রগুলোই সেট আপ করা হয়েছে ms ইনভার্স 1, অর্থাৎ মিটার পার সেকেন্ড। তাই আমাদের কিন্তু ওই ডাটাটা নিলে হবে না, আমাদের কিন্তু ওই কিন্তু ডাটাকে 3.6 দ্বারা আমরা যদি ভাগ করে দিই, তাইলে আমরা ms ইনভার্স 1 এর ডাটা কিন্তু পেয়ে যাব। এটাকে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করে দিই, তাইলে কিন্তু আমরা ms ইনভার্স এ ডাটাটা ট্রান্সলেট হয়ে যাবে। দ্বিতীয় গাড়ি বেগে চলন্ত অপর একটি গাড়ি ধীরে ধীরে ব্রেক চাপায়, তাইলে এটাকে ব্রেক চাপাই। সাপোজ দ্যাট এই গাড়িটা এখানে এসে থেমে গেল। সাপোজ দ্যাট এটা সি পয়েন্ট, ডি পয়েন্ট। তাই সি পয়েন্ট থেকে গাড়িটা চলা স্টার্ট করলো এবং ডি পয়েন্টে গিয়ে গাড়িটা থেমে গেল। যেখান থেকে গাড়িটা চলা স্টার্ট করেছিল ওই ব্যাগটা কত ছিল ভাইয়া? 18 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমরা বলেছি ওই ডাটাটা বসানো যাবে না, তাই আমরা 18 কিলোমিটার পার আওয়ারকে সিম্পলি ms ইনভার্স 1 এ যদি নিতে চাই, তাইলে সিম্পলি 3.6 দ্বারা ভাগ করে ফেলবো। এই 18কে যদি 3.6 দ্বারা ভাগ করে ফেলি, তাইলে আমরা ব্যাক পাবো হচ্ছে 5 ms ইনভার্স 1। কিন্তু এখানে কিন্তু বলা হয়েছিল ব্যাগে চলন্ত অপর একটি গাড়িতে ধীরে ধীরে ব্রেক চাপে গাড়িটি 8 সেকেন্ডে থামলো, তাতে এখানে সময় লাগছে হচ্ছে 8 সেকেন্ড। থামলো, যেহেতু এখানে বলা হয়েছে থেমে গেল, তাইলে তার মানে শেষ বেগ 0।
এবার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখুন। ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ দূরত্বের মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ এস এর মান বের করা হয়েছে। যেহেতু এটা একটু লক্ষ্য করে দেখবেন, এখানে আদি বেগ যাহা শেষ বেগ তাহা নয়। দ্যাট মিন্স এখানে সমবেগের কোনো কথা বলা হয় নাই। সমবেগের যদি কোনো কথা বলা না হয় তাইলে আমরা ত্বরণের সূত্র দিয়ে সিম্পলি দূরত্বটা বাইর করে ফেলব। আমরা যদি চিন্তা করি প্রথম গাড়ির ক্ষেত্রে দূরত্বের যদি আমরা যদি সূত্রটা হিসাব করে যদি অঙ্কটা করতে চাই, এখানে কি কি ডাটা দেওয়া আছে, ইউ বি টি। কোন সূত্রের ইউ বি টি জানা থাকলে আমরা দূরত্ব বের করতে পারবো, ওইটা কিন্তু বলা হয়েছিল। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেহেতু এখানে সমবেগের কোনো কার্যাসী নাই, তাইলে এই ত্বরণের সূত্রগুলো দিয়ে আমাকে দূরত্বটা বের করতে হবে। এখানে ইউ বি টি এই তিনটা মান যদি দেওয়া থাকে আমরা দূরত্বের মানটা ইজিলি বের করতে পারি। তাইলে প্রথম গাড়ির ক্ষেত্রে যদি দূরত্বটা বের করতে চাই S1, যদি আমরা এটাকে U1 B1 T1 দিই, U1 প্লাস B1। এবার যদি আমরা সিম্পলি এখান থেকে নিয়ে মানগুলো বসাই দিই, তাইলেই প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা ভাইয়া বের করে ফেলতে পারবো। 15 কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। এবার এটা আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে চাই তাইলে এখন আমরা সিম্পলি পেয়ে যাব। আনসার হচ্ছে সিম্পলি 30 মিটার। অর্থাৎ প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 30 মিটার। তোমরা কিন্তু অনেকে বলতে পারো, তাইলে ভাইয়া প্রথম গাড়িটা যেহেতু এখানে ত্বরণ বিদ্যমান কেন? কারণ এখানে বেগের পরিবর্তন হয়েছে। তাইলে আমরা কেন প্রথম অঙ্কে সমবেগের সূত্র ইউজ করলাম? আমরা প্রথম অঙ্কে সমবেগের সূত্র ইউজ করি নাই, উদ্দীপকের ডাটা নেই। যদি তোমরা প্রথম অঙ্কের দিকে একটু লক্ষ্য করো, প্রশ্নেই বলা হয়েছে সমদ্রুতিতে অতিক্রম করলে। তাই আমরা সমদ্রুতি বা সমবেগের ক্ষেত্রে আমরা এই S=BT এই সূত্রটা ইউজ করেছি। যদি প্রশ্নে এই কথাটা উল্লেখ করা না থাকতো তাইলে কিন্তু ভাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম না। এটা একটু জানা রাখো। তাইলে আমরা প্রথম গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করে পেলাম। এবার আমরা করব দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ভাইয়া হচ্ছে, এখানেও কিন্তু দেখো ইউ বি টি এর মান দেওয়া আছে। আর দেখো এখানে ব্যাগের পরিমাণ কিন্তু একই না। ইনিশিয়ালি ব্যাগ যত ছিল আর লাস্টে কিন্তু ব্যাগের পরিমাণ তত না। দ্যাট মিনস ব্যাগের পরিবর্তন হয়েছে। আর ব্যাগের পরিবর্তন হওয়া মানে এখানে ত্বরণের কার্যাসারী। তাই আমরা এখানে ত্বরণের সূত্র অ্যাপ্লাই করে দূরত্ব বের করার চেষ্টা করব। S2 = যেহেতু আমরা এটা প্রথম গাড়ির ক্ষেত্রে S1 ধরে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে S2 ধরে নিচ্ছি। যেহেতু আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে U1 এবং V1 ধরে নিয়েছি, তাইলে আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে U2 B2 T2 ধরে নিই। U2 সূত্র কিন্তু মেইন, জাস্ট আমরা বোঝানোর জন্য এটা যেহেতু দ্বিতীয় গাড়ি তাই সিম্পলি আমরা রাশিগুলোর নিচে সিম্পলি 2 দ্বারা আমরা কি বোঝাচ্ছি, তৃতীয় গাড়ি বোঝাচ্ছি। এগুলো না লিখলে সমস্যা হয়, জাস্ট বোঝানোর জন্য।
ইউ2 মান কত 5, বি2 মান 0, টি2 মান কত 8 সেকেন্ড। যদি আমরা ক্যালকুলেশন করি 2 4 4 5 20। এখানে প্রশ্নে বলা হয়েছে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। এখানে দেখা যাচ্ছে ব্রেক কষার পর প্রথম গাড়িটি অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে 30 মিটার, আর দ্বিতীয় গাড়িটি দূরত্ব অতিক্রম করেছে 20 মিটার। তাইলে অবশ্যই প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাইলে যেহেতু S1 is greater than S2, সুতরাং প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছে। আমাদের এটাও ডান। এবার বলা হচ্ছে একটি বাস, এই জাতীয় অঙ্ক কিন্তু তোমরা দেখবে তোমাদের বোর্ড কোয়েশ্চেনে অহরহ আসতেছে। একটি বাস 4 m/2 ত্বরণে চলা শুরু করলো। 10 মিটার পেছন থেকে একজন লোক 12 m/1 সমবেগে চলা শুরু করলো। লোকটি কতক্ষণ পর বাসটিকে ধরতে পারবে? এই ধরতে পারার অঙ্ক কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবা এই ধরতে পারার অঙ্ক তোমাদের সিলেবাসে অর্থাৎ তোমাদের বোর্ড কোয়েশ্চেনে কতবার রিপিট হয়েছে। বলা হয়ে থাকে প্রথমটা ত্বরণে আর শেষেরটা সমবেগে, আবার বলা হয়ে থাকে প্রথমটা সমবেগে দ্বিতীয়টা সমবেগে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা একটা ফিগার আঁকার চেষ্টা করব। এখানে বলা হয়েছে একটি বাস 4 m/2 ত্বরণে চলা শুরু করলো। ওকে, ধরে নিই একটা বাস কিন্তু 4 m/2 ত্বরণে চলা শুরু করলো। 10 মিটার পেছন থেকে একটি বাস 4 m/2 ত্বরণে চলা শুরু করলো। কোথায় থেকে? তার কি প্রথমে ব্যাক ছিল? এখানে প্রশ্নে একটু আমরা তুলতে একটু ভুল করেছি। এখানে কিন্তু প্রথমে হবে একটি বাস স্থির অবস্থা থেকে। কি অবস্থা ভাইয়া? স্থির অবস্থা। স্থির অবস্থা থেকে 4 m/2 ত্বরণে চলা শুরু করলো। একটি বাস স্থির অবস্থা থেকে যেহেতু, তাই দ্যাট মিনস ওর আদিবেগ কিন্তু ভাইয়া ছিল 0 থেকে 4 m/2 ত্বরণে চলা শুরু করলো। ও কিন্তু ভাইয়া 4 m/2 ত্বরণে চলা শুরু করলো। কোথায় থেকে? স্থির অবস্থা থেকে। দ্যাটস ওয়াই আমরা আদিবেগের মান বসাসি কিন্তু 0। 4 m/2 ত্বরণে চলা শুরু করলো, দ্যাট মিনস ত্বরণের মান হচ্ছে ভাইয়া 4 m/2 চলা শুরু করলো। সাপোজ দ্যাট ও কিন্তু চলতেছে। প্রশ্নের আরেকটা পার্টে দেওয়া হয়েছে 10 মিটার পেছন থেকে একজন লোক 12 m/1 সমবেগে চলা শুরু করলে। অর্থাৎ এই বাসের 10 মিটার পেছন থেকে এই বাসের কিন্তু ভাইয়া 10 মিটার পেছন থেকে একজন লোক 12 m/1 সমবেগে চলা শুরু করলো। এখানে প্রশ্নে স্পেসিফিকভাবে কিন্তু বলা দেওয়া হয়েছে সমবেগে। দ্যাট মিনস আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র কোনটা ইউজ করতে হবে? S=BT। সাপোজ দ্যাট এটা হচ্ছে একটা মানুষ, ও কিন্তু ভাইয়া কত মিটার পেছন থেকে? 10 মিটার পেছন থেকে। এটা কিন্তু 10 মিটার পেছন থেকে। কার 10 মিটার পেছন থেকে? বাসের 10 মিটার পেছন থেকে চলা শুরু করলো। তাইলে বলা হয়েছে বাসটিকে কি লোকটি ধরতে পারবে কিনা।
সে কিন্তু কত বেগে চলা শুরু করলো? 12 m/1 সমবেগে। সমবেগ মানে আদিবেগ যাহা শেষ বেগও তাহা। 12 m/1 বেগে চলা শুরু করলো। 12 m/1 অর্থাৎ সে প্রতি সেকেন্ডে 12 মিটার করে তুলল। কিন্তু গাড়ি তো যখন 0 m/1 অর্থাৎ স্থির অবস্থা থেকে আস্তে 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 চলা শুরু করলো, গাড়ি আস্তে 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 যদি চলা শুরু করে, ও তো একটা ফিক্সড ব্যাগ নিয়ে অর্থাৎ প্রতি সেকেন্ডে 12 মিটার করে দৌড়তেছে, তাহলে একটা কিন্তু ধরার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা তো সচরাচর জীবনে কি বাস তো আমরা তো সবাই দেখি, বাস কিন্তু আস্তে আস্তে করে চলা স্টার্ট দেয়, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে না হয় ব্যাগ বাড়লো, কিন্তু ইনিশিয়ালি তো আস্তে আস্তে করে ব্যাগ বাড়তে থাকে। যেহেতু এখানে বলা হয়েছে ত্বরণ, দ্যাটস ওয়াই প্রথম সেকেন্ডে চললো সে 4 m/1 অর্থাৎ আস্তে আস্তে করে ওর ব্যাগ বাড়তেছে, তাইলে ওর ধরার সম্ভাবনা রয়েছে। ধরে নি লোকটি কতক্ষণ পরে বাসটিকে ধরতে পারবে। ধরে নি লোকটি টি সময় পর বাসটিকে ধরতে পারবে। টি সময় পর লোকটি টি সময় পর বাসটিকে ধরে বাসের মধ্যে বসে যেতে পারবে। আমরা ধরে নিলাম লোকটি টি সময় পর বাসে বসে যেতে পারলো, আর ওই টি সময়ের ব্যবধানে, এটা ইম্পর্টেন্ট, ওই টি সময়ের ব্যবধানে কিন্তু সেট্রাল কাট। আমরা কিন্তু ধরে নিলাম লোকটা কিন্তু 12 m/1 সমবেগে চলা শুরু করলো। 12, যেহেতু সমবেগ তাইলে তার আদিবেগ যাহা শেষ বেগও তাহা। কত মিটার? 10 মিটার। আর বাসটো 4 m/2 ত্বরণে চলা শুরু করলো। আর কিন্তু আমাদের বাসটা কিন্তু চলা করলো 4 m/2 ত্বরণে, কিন্তু এই বাসটা চলা স্টার্ট দিল। ধরে নি লোকটা টি সময় ব্যবধানে বাসটাকে ধরতে পারলো। আমরা এটা কিন্তু ধরে নিচ্ছি। এই জাতীয় অঙ্কে তুমি যখন দেখবে লোকটি কতক্ষণ পর বাসটিকে ধরতে পারবে, আমরা ধরে নিই লোকটি টি সময় ব্যবধানে বাসটিকে ধরতে পারবে, আর বাসটি টি সময় ব্যবধানে এই বিন্দুতে এসে পৌঁছাবে। ধরে নিই এটা এ বিন্দু, আর এটা বি বিন্দু, আর এটা কিন্তু সি বিন্দু। টি সময় ব্যবধানে লোকের অতিক্রান্ত দূরত্ব কত, আর টি সময় ব্যবধানে বাসের অতিক্রান্ত দূরত্ব কত?
লুক যেহেতু সমবেগে চলমান, তাইলে তার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্রটা হবে s = বিটি। আর যেহেতু বাঁশ ত্বরণ বিদ্যমান, অর্থাৎ ত্বরণ দেওয়া আছে, তাইলে বাঁশের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হবে s = ut + ½ at²। এখন এই লুকটার মোট অতিক্রান্ত দূরত্ব কত? এই লুককে যদি বাঁশটা যদি ধরতে হয়, তাইলে ওর এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রম করা লাগবে। এসি বলতে আমরা এসি পয়েন্টে, এসিকে যদি আমরা দুই ভাগ করি, এ বি একটা আর বিসি একটা, অর্থাৎ তাকে এবি পরিমাণে দূরত্ব অতিক্রম করতে হবে, বিসি পরিমাণে দূরত্ব অতিক্রম করতে হবে যদি লুকটি পাঁচটাকে ধরতে চায়। এখন এসি কত হবে? এসি কি? এসি হচ্ছে লুকের অতিক্রান্ত দূরত্ব। লুকটু ভাইয়া সমবেগে চলমান, তাইলে তার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হবে s = বিটি। আমরা এটাকেই এস ধরে নিলাম, এসিকেই এস ধরে নিলাম। যেহেতু ও সমবেগে চলমান, তাইলে তার ক্ষেত্রে সূত্র হবে বিটি, s = বিটি। আর এবির মান তো দেওয়া আছে প্রশ্নে, অর্থাৎ বাঁশ থেকে লুকের দূরত্ব কত? 10 মিটার। আর বিসি অর্থাৎ লুকটা, অর্থাৎ বাঁশটা টি সময় ব্যবধানে কতটুকু দূরত্ব অতিক্রম করল। যেহেতু এখানে ত্বরণের কার্যাশায়ী রয়েছে, তাইলে আমরা এখানে ইউটি + ½ at² সূত্রটা বসাই দিলাম। কেন এই সূত্রটা বসাইলাম? কারণ এখানে ত্বরণের মান দেওয়া রয়েছে। যেহেতু লুকটা সমবেগে চলমান, তাই তার ক্ষেত্রে s = বিটির সূত্রটা বসাইছি। এখন বি এর মান কত ভাইয়া? বি এর মান হচ্ছে 12। আদিবেগ যেহেতু শূন্য, তাইলে এই পুরার রাশিটা শূন্য হয়ে যাবে। হাফ এর মান কত? 4। কত সময় ব্যবধানে এখানে আসলো? টি সময় ব্যবধানে, তাই টি এ যাহা আছে তাহাই লিখলাম। যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো এখানে 2t²। যদি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিই, 65t²। এবার কিন্তু আমরা যদি এই সমীকরণটাকে সমাধান করার চেষ্টা করি, তাহলে কি পাবো দেখো। t² -60/5।
per t square minus 60 equal to 0. তোমরা তো সবাই তো মিডল টার্ম করতে জানো আশা করি। তোমরা লক্ষ্য করো না কেন, আমার তো এখানেই ভুল হয়ে গেছে, এই সমীকরণের মধ্যেই ভুল হয়ে গেছে, তাই তো এখানে মিলতেছে না। আমি বলতেছি তো এখানে মিলতেছে না কেন। যদি আমরা এটা সমাধান করার চেষ্টা করি তাইলে তাইলে টি tan 2t স্কয়ার, যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিই তাইলে কত হবে 65t স্কয়ার। যদি 60 কে ওই পাশে নিয়ে যাই 60 equal to 5 equal to 0। 5t st plus 5 equal to 0। যদি এখানে t কমন নিয়ে নিই t minus 5 এখান থেকে আমরা t minus 5 সমান যদি 0 ধরে নিই তাহলে t এর মান পাবো 5, আবার যদি t minus 1 সমান যদি 0 নিই তাহলে আমরা t এর মান পাবো 1। অর্থাৎ 5 সেকেন্ড এবং 1 সেকেন্ড পর লোকটি কিন্তু বাসটিকে ধরতে পারবে। অর্থাৎ 1 সেকেন্ড পর যদি লোকটা চলে আসে তাইলে বাসটাকে ধরতে পারবে। যদি লোকটা 1 সেকেন্ডে বাসকে না ধরে যদি 5 সেকেন্ড যদি সামনে চলে যায়, যেহেতু লোকের ব্যাগ বেশি, তাইলে কিন্তু বাসটা ভাইয়া 5 সেকেন্ড পর আবার লোকটিকে ধরতে পারে। কেন? কারণ বাসের ব্যাগ তো বৃদ্ধি পাচ্ছে, বাসের ব্যাগ তো আর কমতেছে না, লোকের ব্যাগ তো ফিক্সড। তাই গোটা এবার এটা খেয়াল করো, এখানে বলা হয়েছে একটি বাস 4 ms/2 ত্বরণে চলা শুরু করলো, সর্বোচ্চ কত দূরত্ব থেকে একজন লোক 12 ms/1 সমেগে চলা শুরু করলে সেই বাসটিকে ধরতে পারবে। সর্বোচ্চ কত দূরত্ব? এটা একটা বাস, এই বাসটা কিন্তু 4 ms/2 ত্বরণে চলা শুরু করলো। প্রশ্নের মধ্যে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এইটা হবে কিন্তু স্থির অবস্থা থেকে 4 ms/2 ত্বরণে চলা শুরু করলে। ওইটা যদি লিখে দিই, আমি আদি বেগ ইকুয়াল টু 0 লিখে দিই। আদি বেগ ইকুয়াল টু 0 মানে হচ্ছে গাড়িটি স্থির অবস্থা থেকে 4 ms/2 ত্বরণে চলা শুরু করলো। স্থির অবস্থা আদি বেগ 0
আর স্থির অবস্থা থেকে 4 ms ইনভার্স 2 4 ms ইনভার্স 2 ত্বরণে চলা শুরু করলে সর্বোচ্চ কত দূরত্ব থেকে একজন লোক বাসটি ধরতে পারবে? ধরি টি সময় ব্যবধানে বাসটি এখানে এসে পৌঁছালো। আমি কিন্তু তোমাদেরকে গত অঙ্কে বলেছিলাম। আর ধরো লোকটা আছে এখানে, লোক এবার কিন্তু তোমাদের বলা হয়েছে লোক থেকে বাসের দূরত্ব মিনিমাম অর্থাৎ সর্বোচ্চ কত হলে লোকটা বাসটাকে ধরতে পারবে। ধরে নি সর্বোচ্চ কত দূরত্ব থেকে, ধরে নি বাস থেকে লোকের দূরত্ব সর্বোচ্চ x মিটার হলে লোকটা বাসটাকে ধরতে পারবে। বাসটাকে ধরতে পারবে মানে লোকটা ধরো বাস এসে পৌঁছালো, বসলো। আগের ম্যাথের নিয়ম অনুযায়ী বাসটা ধরো এই পজিশনে আসতে, অর্থাৎ আমরা যদি পজিশনগুলো দিয়ে নিই, এটা হচ্ছে এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন, আর এটা হচ্ছে সি পজিশন। বাসটা সি পজিশনে আসতে ধরো টি সময় লাগলো, আর লোকটাও কিন্তু টি সময় ব্যবধানে সি পজিশনে আসলো। লোকটা কিন্তু টি সময় ব্যবধানে সি পজিশনে আসলো, আর বাসটাও কিন্তু টি সময় ব্যবধানে সি পজিশনে আসলো। সি পজিশনে আসলো। সর্বোচ্চ কত দূরত্ব থেকে একজন লোক 12 ms ইনভার্স 1 সমবেগে চলা শুরু করলে সে বাসটিকে ধরতে পারবে? লোকটা কিন্তু 12 ms ইনভার্স 1 সমবেগে চলমান ছিল। লোকটা কিন্তু 12 ms ইনভার্স 1 বেগে চলমান ছিল। এই অঙ্কটা হুবহু আগের রকম তোমরা করে ফেলো সিম্পলি, জাস্ট একটা পরিবর্তন আছে, ওইটা কিন্তু আমি বলে দেবো। সর্বোচ্চ কত দূরত্ব থেকে একজন লোক 12 ms ইনভার্স 1 সমবেগে চলা শুরু করে সে বাসটিকে ধরতে পারে? আমরা ধরে নিই লোকটা টি সময় ব্যবধানে সি পজিশনে আসতে পারলেই লোকটি বাস থেকে ধরতে পারবে। আর বাসটি যদি টি সময় ব্যবধানে সি পজিশনে পৌঁছালে বাস আর লোক মিলিত হবে, অর্থাৎ লোক বাসে বসতে পারবে বা ধরতে পারবে। তাইলে লোকটির কত দূরত্ব অতিক্রম করতে হবে? এ থেকে সি পজিশন পর্যন্ত। আর এ থেকে সি পজিশনকে যদি আমরা দুই ভাগে লিখতে চাই, লোক থেকে বাসের দূরত্বকে যদি আমরা ধরে নিই এ বি, আর যদি বাস থেকে লোক যেখানে মিলিত হবে ওই দূরত্বকে যদি আমরা হুবহু আগের অঙ্কের মতো বিসি ধরে নিই, তাইলে আমাদের অঙ্কটা সিম্পলি হয়ে যাবে। এসি, আমরা এটা এসি মানে আমরা এটা দূরত্বকেই ধরে নিলাম, অর্থাৎ লোকটি টি সময় ব্যবধানে সি পজিশনে আসলে লোকের অতিক্রান্ত দূরত্ব কত? লোক তো ভাইয়া সমবেগে চলা শুরু করলো, দ্যাট মিনস লোকের অতিক্রান্ত দূরত্ব অবশ্যই সমবেগের সূত্রটাই বসবে। সমবেগের সূত্রটা কি ছিল? এস ইকুয়াল টু বিটি। এই কিন্তু ওই সূত্রটাই বসবে, এস ইকুয়াল টু বিটি। এসি কিন্তু আমরা জাস্ট এস কে বিবেচনা করতে পারো, আমরা এসি সমান কি ধরে নিয়েছি? দূরত্ব ধরে নিয়েছি, তাই এস ইকুয়াল টু বিটি। এবার এবি পরিমাণ দূরত্ব কত? আমরা ধরে নিলাম এক্স মিটার, কারণ এক্স মিটার সর্বোচ্চ দূরত্ব থেকে একজন লোক 12 ms ইনভার্স 1 সময়কে চলা শুরু করে সে বাসটিকে ধরতে পারবে। আমরা এটা এক্স মিটার ধরে নিলাম। এই এক্সে কিন্তু আমাদের বের করতে হবে, কারণ প্রশ্নে কিন্তু বলা হয়েছে একটি বাস 4 ms ইনভার্স 2 ত্বরণে চলা শুরু করলে সর্বোচ্চ কত দূরত্ব থেকে একজন লোক 12 ms ইনভার্স 1 সময়কে চলা শুরু করে সে বাস, অর্থাৎ সর্বোচ্চ কত দূরত্ব, আমরা ওই দূরত্বটাকেই ভাইয়া এক্স ধরে নিলাম প্লাস বিসি।
এবার বিসি, অর্থাৎ বাস টি সময় ব্যবধানে সি পজিশনে আসলেই তো লোকটি আর বাসটি মিলিত হবে, অর্থাৎ বাসটি বসতে পারবে। কিন্তু বাসের যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কোনটা হবে? যেহেতু এখানে ত্বরণ দেওয়া আছে আর আদিবেগ দেওয়া আছে আর সময় তো আমরা টি ধরে নিলামই, তাইলে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্রটাই হবে ভাইয়া s = ut + half a d স্কয়ার। আর যদি আমরা যদি সিম্পলি মানগুলো বসাই দিই, লোক কিন্তু 12 m/2 ত্বরণে যাত্রা শুরু করলো x + 2t। যেহেতু আদিবেগ শূন্য, তাইলে এই পুরো রাশিটাই শূন্য হয়ে যাবে, হাফ a d স্কয়ার এর মান 4t স্কয়ার। এবার আমাদের কিন্তু এই সমীকরণটা সমাধান করতে হবে। এই সমীকরণটা কিন্তু ভাই আমরা কিভাবে সমাধান করব? কারণ এই সমীকরণটা সমাধান করতে গেলে কারণ এখানে তো x, আমাদের আগের অঙ্কগুলো যে কেমন ছিল, আগের অঙ্কগুলো তো ছিল এই জায়গায় কত সিম্পলি 5 ছিল, কিন্তু এখানে কি x। দ্যাট মিনস আমাদেরকে কিন্তু এটা সচরাচর নিয়মে সমাধান করলে হবে না। এটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই সমীকরণের চেহারা কিন্তু ভাইয়া x² + bx + c = 0 এই সমীকরণের সাথে কিন্তু ভাইয়া মিলে যাচ্ছে। আর আমরা জানি এই জাতীয় সমীকরণে সমাধানের x এর মান বাইর করতে হলে x এর মান কিভাবে বাইর করে? x = -b ± c/2a। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ থেকে যদি আমরা x এর মান বের করতে চাই, তাইলে এভাবেই বের করতে হয়। এবার যদি আমরা এই সমীকরণকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে যদি তুলনা করি, তাইলে আমরা a এর মান কত পাবো বলো তো তোমরা? 2। আর b এর মান কিন্তু b এর মান কত পাবো? -12, c এর মান x। এর মান x। এবার আমরা এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণের অনুযায়ী সমাধান করতে চাই, তাইলে যেহেতু এখানে ধ্রুবক হিসেবে t আছে, t = না ধ্রুবক না, এটা তো ভেরিয়েবল, অর্থাৎ চলক হিসেবে কি আছে? t আছে। তাহলে t = -b ± √b² - 4ac কিন্তু এখানে b এর মান কত ভাইয়া? -12। এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস। b এর মান কত? -12 প্লাস b² - 4ac। এখানে b এর মান কত? -12। a এর মান কত ভাইয়া? 2। c এর মান কত? x। আর নিচে কত? 2a। এর মান কত? 2। এটাকে যদি আরেকটু সিম্পল করে রাখি, 2 × 4 -12 +12 কে হোল স্কয়ার করো 144, আর এটা 4 × 8 8x। কোন ভাই একটু লক্ষ্য করলেই দেখতে পারবা, যেহেতু রুটের ভিতর একটা ভেরিয়েবল চলে আসছে, তাইলে যদি এই সমীকরণটা সংজ্ঞায়িত হতে হয়, তাইলে কিন্তু ভাইয়া এই রুটের ভিতর যাহা আছে তাহা কিন্তু 0 অথবা 0 থেকে বড় হতে হবে ভাইয়া। নাইলে কিন্তু ভাইয়া এই সমীকরণটা সংজ্ঞায়িত হবে না। অর্থাৎ টাইমের মান যদি অবাস্তব চলে আসে,
তাহলে তো ভাইয়া তাড়াতাড়ি মিলতেই পারবে না, কারণ টাইমের মান তো ভাইয়া অবাস্তব হতে পারে না, টাইমের মান বাস্তব হতে হবে। আর টাইমের মান যদি বাস্তব হতে হয় তাইলে রুটের ভিতরে ভাইয়া যাহা আছে তাহাকে অবশ্যই জিরো অথবা জিরোর থেকে বড় হতে হবে। তাইলে যেহেতু টাইমের মান সংজ্ঞায়িত হতে হবে, কারণ আমাদের প্রশ্নেই বলা হয়েছে সর্বোচ্চ কত দূরত্ব, দ্যাট মিনস টাইমের মান সংজ্ঞায়িত। যেহেতু টাইমের মান সংজ্ঞায়িত তাইলে আমাদের ক্ষেত্রে এই কথাটাও সত্য, রুটের ভিতর যাহা আছে তাহা অবশ্যই জিরো অথবা জিরোর থেকে বড় হতে হবে, নাইলে তো ভাই আর টাইমের মান সংজ্ঞায়িত হবে না। কারণ রুটের ভিতরে যদি কোনো মতে যদি নেগেটিভ চলে আসে তাহলে তো ওইটা ভাই অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িত হলে তো টাইমের মান অবাস্তব হয়ে যাচ্ছে। তাহলে দ্যাট মিনস অবশ্যই রুটের ভিতর যাহা আছে অবশ্যই তাহাকে কিন্তু জিরো সমান অথবা জিরো থেকে কিন্তু ভাইয়া বড় হতে হবে। দ্যাট মিনস 1 4 এটাকে অবশ্যই ভাইয়া জিরোর সমান অথবা জিরো থেকে বড় হতে হবে, তাইলে তো ভাই এটা সংজ্ঞায়িত হবে। এবার যদি এটাকে সমাধান করি, উভয় পক্ষকে যদি আমরা 8 দ্বারা ভাগ করে দিই তাহলে কত পাই? 18। এটাকে যদি আমরা একটু এইভাবে ধরে এভাবে নিয়ে আসি, অর্থাৎ উলট করে লিখি, তাইলে আই হোপ তোমরা বুঝতে পারবা। অর্থাৎ এক্স এর মান 18, 18 ছোট অথবা 18 হলেই কিন্তু লোকটা, অর্থাৎ যদি লোকটা 5 থেকে 18 এর কম দূরত্ব, অর্থাৎ 18 এর কম দূরত্ব অথবা 18 এর সমান দূরত্ব হলেই কিন্তু লোকটা কিন্তু বাসটাকে ধরতে পারবে, নাইলে কিন্তু ভাইয়া লোকটা বাসটাকে ধরতে পারবে না। অর্থাৎ এক্স এর মান 18 এর কম, দ্যাট মিনস সর্বোচ্চ 18, কারণ এখানে কি ইকুয়াল চিহ্ন আছে, অর্থাৎ এক্স এর মান যদি 18 এর সমান হয় সর্বোচ্চ দূরত্ব, যদি এক্স এর মান 18 হয় তাইলেও কিন্তু ভাইয়া লোকটা বাসটাকে ধরতে পারবে, কিন্তু লোকটা যদি 18 এর কম হলেও ধরতে পারবে, কিন্তু সর্বোচ্চ দূরত্বটা ভাইয়া কত? 18। যদি লোকটা বাস থেকে 18 এর চেয়ে যদি বেশি দূরত্ব, অর্থাৎ লোকটা যদি বাস থেকে 18 এর চেয়ে ভাইয়া বেশি পেছনে থাকে তাইলে কিন্তু ভাইয়া আর ধরতে পারবে না। তাইলে সর্বোচ্চ কত দূরত্ব একজন লোক রোল প্যামেন্সের সমবেগে চলা শুরু করে সেই বাসটিকে ধরতে পারবে? অবশ্যই ভাইয়া 18 মিটার। 18 মিটার। এবার আমরা পরবর্তী মেথডে চলে আসি। কেন বলা হয়েছে একটি বাস 4 ms ইনভার্স 1 বেগে চলা শুরু করলো 10 মিটার দূরত্ব থেকে পেছন থেকে একজন লোক স্থির অবস্থা থেকে 2 ms ইনভার্স 2 ত্বরণে চলা শুরু সে কতক্ষণ পর ও কোথায় গিয়ে বাসটিকে ধরতে পারবে? এখানে কিন্তু ভাইয়া বলা হয়েছে বাসটা কিন্তু এবার কিন্তু বেগে চলমান। আমরা এই পর্যন্ত যতগুলো ম্যাথ করেছি ওইখানে কিন্তু ভাইয়া বাসটা কিন্তু ত্বরণে চলমান ছিল, এখানে বলা হয়েছে বাসটা 4 ms ইনভার্স 1 বেগে চলা শুরু করলে, দ্যাট মিনস এখানে ত্বরণগুলো আর হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বাসটা কিন্তু 4 ms ইনভার্স 1 বেগে চলা শুরু করলো, কিন্তু আমরা প্রিভিয়াস ম্যাথগুলোতে দেখেছি বাসটা কিন্তু বেগে চলমান করে নাই, ত্বরণে চলমান করেছে। কিন্তু কিন্তু তোমরা যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করো তাইলে কিন্তু তোমরা দেখতে পারবা কিছু মেতে বাসটাকে ত্বরণে রাখা হয়েছে আর কিছু মেয়েকে ব্যাগে রাখা হয়েছে। তাই আমরা সবগুলো টাইপ কভার করার জন্য আমরা এখানে কিন্তু বাসটাকে ব্যাগে কনভার্ট করেছি, অর্থাৎ বাসটা কিন্তু এই ক্ষেত্রে 4 ms ইনভার্স 1 ব্যাগে চলা শুরু করলো, অর্থাৎ বাসটা কিন্তু এখানে সমবেগে হবে, এখানে সমবেগে হবে। সমবেগে
টি বাস 4 ms in the swan সমবেগে চলা শুরু করে। সমবেগ মানে কি? আদিবেগ যাহা শেষ বেগ তাহা, অর্থাৎ ত্বরণ শূন্য। অর্থাৎ বাসটা কিন্তু ভাইয়া 4 ms ইনভার্স 1 বেগে চলা শুরু করলো। কত মিটার পেছন থেকে ভাইয়া? 10 মিটার দূরত্ব পেছন থেকে একজন লোক স্থির অবস্থায়। গত ম্যাথগুলোতে লোকটা কিন্তু সমবেগে চলা স্টার্ট করলো, কিন্তু এই ম্যাথে লোকটা কিন্তু ভাইয়া ত্বরণে চলা স্টার্ট করেছে। যেহেতু ত্বরণে চলা স্টার্ট করেছে, তাইলে ভাইয়া ত্বরণের ডাটাগুলো দিয়ে দিই। লোকটা স্থির অবস্থা থেকে, গত ম্যাথগুলোতে বাসটা স্থির অবস্থা থেকে, আর এখানে লোকটা স্থির অবস্থা থেকে। দ্যাট মিনস লোকের আদিবেগ কত ভাইয়া? 0। 2 ms ইনভার্স 2 ত্বরণে চলা শুরু করলে, অর্থাৎ লোকটা কিন্তু ভাইয়া 2 ms ইনভার্স 2 ত্বরণেই চলা শুরু করতেছে। শুরু করলে সে কতক্ষণ পর ও কোথায় গিয়ে বাসটিকে ধরতে পারবে? ধরে নি সে কতক্ষণ পর বাঁশটিকে ধরতে পারবে। এইরকম ম্যাচ যদি তোমরা দেখো, অথবা যদি দেখো কোথায় গিয়ে বাঁশটাকে ধরতে পারবে, তোমরা মনের ইচ্ছাই ধরে নিবে টি সময় পরে গিয়ে লোকটা বাঁশটিকে ধরতে পারে, 5টি ও টি সময় ব্যবধানে গিয়ে ওই পজিশনে চলে আসবে। তার লোকটি তার টি সময় ব্যবধানে বাসটা, অর্থাৎ তুমি যদি এটাকে এ বিন্দু চিন্তা করো, এটাকে যদি বি বিন্দু চিন্তা করো, আর এটাকে যদি সি বিন্দু চিন্তা করো, টি সময় ব্যবধানে লোকটা কিন্তু এ থেকে সি বিন্দুতে এসে পৌঁছাবে, আর কিন্তু টি সময় ব্যবধানেই কিন্তু বি বিন্দুটা বাসটা কিন্তু সি পজিশনে এসে পৌঁছাবে। তাইলে লোকের মোট অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে ভাইয়া? এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত টোটাল দূরত্বটাই হচ্ছে কিন্তু ভাইয়া লোকের অতিক্রান্ত দূরত্ব এসি। আর এসিকে যদি ভাই আমরা যদি দুইটা ভাগে বিভক্ত করে নিই, এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রম করার জন্য তার কিন্তু ভাইয়া এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে, তারপর বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে। এবার কিন্তু ভাইয়া লোকটা কিন্তু ভাইয়া এবার কিন্তু ভাইয়া ত্বরণে চলমান। আগের ম্যাথগুলোতে লোকটা সমবেগে চলমান ছিল, যেহেতু এই ম্যাথে লোকটা ত্বরণে চলমান, তাইলে তো এর ক্ষেত্রে সমবেগের সূত্র কেন ইউজ করবো? সমবেগের সূত্র তো ইউজ করার দরকার নাই, অথবা ইউজ করলেও তো কেন প্রযোজ্য হবে না, কারণ লোকটাই তো ত্বরণে চলমান। তাইলে এখানে আমরা অবশ্যই ত্বরণের সূত্রটা অ্যাপ্লাই করব দূরত্ব নির্ণয়ের জন্য। আর এবি এর মান তো দেওয়াই আছে, অর্থাৎ বাসটি থেকে লুক 10 মিটার পেছনে আছে, তাইলে এবির মান তো দেওয়া আছে 10 মিটার। আর বিসি বাসটি তো ভাইয়া সমবেগে চলমান। আগের ম্যাথগুলোতে বাসটা কিন্তু ভাইয়া ত্বরণে চলমান ছিল, তাই আমরা ত্বরণের ক্ষেত্রে সূত্র লিখেছিলাম দূরত্ব নির্ণয়ের জন্য, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য s = u2 + ½ a স্কয়ার। বাট ইন দিস কেস বাসটা কিন্তু ভাইয়া সমবেগে চলমান, দ্যাটস ওয়াই ভাই আমরা s = u2 + ½ a স্কয়ার এই সূত্রটা কিন্তু ভাই আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই, যেহেতু সমবেগে চলমান, দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই s = bd সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন যেহেতু আদিবেগ শূন্য, তাইলে এটাও শূন্য, আর ত্বরণের মান তো দেওয়াই আছে। ত্বরণের মান কত? 2। আর টি সময় তো আমরা তো টি কিন্তু কি ধরে নিয়েছি, তাহলে টি এর মান বসানোর দরকার নাই। 10। ব্যাগের মান কত? 4 টি। কাটাকাটি। এবার ভাই এটা ভাই আমাদের সচরাচর নিয়মে সমাধান করা যাচ্ছে না, এটা কিন্তু ভাই আমাদের দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী সমাধান করতে হবে। যদি দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী সমাধান করতে চাই, যদি তোমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, তো আমি কত স্লাইডে
এই তো গত মেয়েদের ক্ষেত্রে ভাইয়া আমাদের দ্বিঘাত সমীকরণ এর আদর্শ রূপের ক্ষেত্রে এ বি সি এর মান ছিল ভাই এগুলো, বাট এই মেয়েদের ক্ষেত্রে ভাইয়া কত হবে এটা কিন্তু তোমরা দেই, তোমাদের কি ভাই কিন্তু ভাইয়া গ্যাস করার কথা কেন অবশ্যই 2a হবে। আমরা জানি দ্বিঘাত সমীকরণ সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস